কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে কর্মী সমর্থকদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামাত আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলেই নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডাক্তার তাহেরের। রাজধানীর শান্তিনগরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কেউ যেন ভোট কেন্দ্র দখল করতে না পারে সেজন্য কর্মী সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। গাজীপুর জেলার যানজট এড়াতে জয়দেবপুর রেলগেটে ওভারপাস করার কথা বলেন তিনি। বিআরটিএ প্রকল্পটি সম্পূর্ণ করার আশ্বাসও দেন। নারী পুরুষের কর্মসংস্থান বাড়াতে গার্মেন্টস শিল্পের পাশাপাশি নতুন শিল্প নিয়ে আসার পরিকল্পনাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে। যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনারা আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। উত্তরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে, যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে। এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ যদি সজাগ থাকে, তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আজ রাত অনেক হয়েছে, আপনারা অনেক গত 7-8 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায়। কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না। সামনের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি, তাতে কোনো লাভ হবে কি? তাতে কোনো লাভ হবে না। জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না। কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলো আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে। দর্শক, উত্তরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ আমরা সেখানে সরাসরি ছিলাম। এর আগে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে
একসাথে থাকতে হবে। এক থাকলে দেশকে প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে, জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান। স্টাফ রিপোর্টার অমিত রায়কে সাথে নিয়ে বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের রিপোর্ট। ক্যামেরা ছিলেন জহুরুল হক জনি। বিকেল 4টার কিছু আগে তারেক রহমান আসেন ময়মনসিংহের জনসভাস্থলে। মঞ্চে ওঠার আগে তিনি সভামঞ্চের কাছে অবস্থানরত গণ অভ্যুত্থানে ময়মনসিংহের নিহতদের স্বজন ও আহতদের সাথে কুশল বিনিময় করেন। তারেক রহমান যখন মঞ্চে হাজির হন তখন পুরো সার্কিট হাউস মাঠ প্রায় ভর্তি। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনে শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির আমিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিং এর বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয়, রুজি, কামাই, রোজগার বাড়াতে পারবে। আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দায়িত্ব দিয়ে গেলাম। তারেক রহমান সবশেষ 2004 সালে ময়মনসিংহে এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়। 21 বছরের বেশি সময় পর তার এই আগমনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই জনসভায় দেওয়া বক্তব্য নেতাকর্মীদের কতটা উজ্জীবিত করতে পেরেছে সেটি বোঝা যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ময়মনসিংহ। প্রচারণার ষষ্ঠ দিনে ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পুরান ঢাকার গেন্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। আর মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিন মঙ্গলবার রাজধানীর মালিবাগ, গুলবাগ, রাজারবাগ ও শাহজাহানপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস।
এ সময় তিনি বলেন, প্রতিপক্ষকে দাওয়াত করলেও সেটা নিয়ে দোষারোপের শিকার হতে হয়। এসব কর্মকাণ্ডে বিশৃঙ্খলার আশঙ্কা ব্যক্ত করেন মির্জা আব্বাস। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করেনি, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে। গ্যান্ডারিয়া এলাকার প্রচারণা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় গণসংযোগ করেন তিনি। প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলে ইশরাক হোসেন সতর্ক করে দেন। ভোট চান ধানের শীষে। যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে, তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে, তাদের কোনো কর্মসংস্থান হবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার অভিযোগ তার। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার, বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে। মঙ্গলবার নিজ সংসদীয় আসনে ব্যাপক গণসংযোগ করেন ঢাকা ৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে ধানের শীষের পক্ষে মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় দেশ পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 13 ফেব্রুয়ারি অভিশাপ মুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কর্মসংস্থানে মামা খালু লাগবে না। তিনি বলেন, হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। সবাইকে হ্যাঁ ভোটে সিল মারার আহ্বান জানান তিনি। খুলনা, যশোর ও সাতক্ষীরা প্রতিনিধিকে সাথে নিয়ে আড়াই বাবুলের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। যশোর কেন্দ্রীয় ঈদগাহে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই জড়ো হতে থাকেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকেই বাহ্যিকভাবে গণভোটের পক্ষে থাকলেও মনে মনে গণভোটের বিপক্ষে। এদেরকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। পরে জামাত আমির অংশ নেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে। সেখানে তিনি বলেন, যারা জনগণের 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এরপর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির। তিনি বলেন, একটি দল জনগণের ঘাড়ে হাত ও পিঠে চাবুক মারতে পারবে, কিন্তু হৃদয় জয় করতে পারবে না। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না।
এদিকে সন্ধ্যা 6:30টায় জামাত আমির অংশ নেন বাগেরহাটের খানজাহানারি মাজার সংলগ্ন মাঠে আয়োজিত মহাসমাবেশে। সেখানে দল মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করব? করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে। আগামী নির্বাচনে কোনো দল নয়, 18 কোটি মানুষ যাতে বিজয়ী হয় সেই প্রত্যাশার কথাও জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, বাগেরহাট। এদিকে জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি। অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এভাবে নারীদের উপর হামলা করলে আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে, যা আন্তর্জাতিকভাবে দেশকে পেছনে ফেলবে। এই অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তার। সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামাতের নায়েবে আমির। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্থা ও তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে মহিলা জামাত। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলার জন্য ছাত্র দলকে দায়ী করেছে ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ত্রাসীদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরেফিন শাওনের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছে সব প্রার্থীরা। দিন গড়ানোর সাথে সাথে প্রচারণা নিয়ে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার ঘটনাও ঘটেছে। ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বলেন, হামলার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। 11 দলের পক্ষে সারা দেশে যে জনজোয়ার তৈরি হয়েছে, বিশেষত নারীরা এবং তরুণ সমাজ আমাদের পক্ষে যেভাবে কাজ করছে, কথা বলছে, সমর্থন দিচ্ছে, সেটা দেখে তারা ভয় পেয়ে প্রতিপক্ষকে নানাভাবে বাধা তৈরি করার উদ্দেশ্যে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার উদ্দেশ্যে তারা এই বাধাগুলো করতেছে। বাট আমরা আত্মবিশ্বাসী, আমাদেরকে যত বাধা দেওয়া হবে আমরা তত বেশি শক্তিশালী হব, তত বেশি ঐক্যবদ্ধ হব। এর আগে দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা 8-এ 11 দলের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসমূলক কাজ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এবং আজকে এখানে অনেক সন্ত্রাসীদেরকে নিয়োজিত করেছেন যাতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি, ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে ইনশাআল্লাহ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেছেন, অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ বেশ চমৎকার। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও কমিশন মনে করে 12 ফেব্রুয়ারি সুন্দর নির্বাচন হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এমনটা জানিয়ে ইসির এই সদস্য আরও বলেন, ভোট ব্যবস্থাপনায় কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গণভোটের পক্ষে ও বিপক্ষে নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিরা কোনো মতামত দিতে পারবে না। জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে কমিশনের কোনো তথ্য নেই। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে 26 জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সারা দেশে প্রার্থীদের বিরুদ্ধে 9 লাখ টাকার বেশি জরিমানা করেছে এবং মামলা হয়েছে 94টি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না। নির্বাচনে প্রশাসনের কারো পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুবই খারাপ হবে। দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল
ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালট গণনার সময় লাগবে। তিনি বলেন, এবার সবার মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। নির্বাচন কমিশনের লক্ষ্য সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ নানা বিষয়ে আলোচনা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশনের দাবি, দ্রুত এই মামলার রায় ঘোষণা করা হবে। গ্যালমান শফির রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে সময় আবু সাঈদকে হত্যার ভিডিও দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় 2025 সালের 24 জুন 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 আসামি পলাতক। দীর্ঘ 7 মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। শেখ হাসিনার পতনের শেষ দিকে অর্থাৎ 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত প্রথম শহীদ আবু সাঈদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। এদিকে যুক্তিতর্ক শেষে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা তাদের মক্কেলরা নির্দোষ এবং খালাস পাবেন। আমাদের প্রত্যাশা হলো এই মামলাটি আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নরমাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 2টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও 2টি মামলা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বেসামরিক প্রশাসনের সাথে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে অসন্তোষ জানিয়ে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবার। রায় পুনর্বিবেচনার আহ্বান তাদের। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রেজিস্ট্রারের কাছে এই স্মারকলিপি দেন জুলাই অগাস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়েছে, চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, এই রায় ভবিষ্যতে একটি নেতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যায় বিচার নিশ্চিত ও জুলাই আন্দোলনের চেতনার স্বার্থে এই রায় পুনর্বিবেচনার ট্রাইব্যুনালের সুদৃষ্টি কামনা করেছে শহীদ পরিবারগুলো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, কর্মী সমর্থকদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামাত আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলেই নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডাক্তার তাহেরের।
রাজধানীর শান্তিনগরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।